গুড মর্নিং স্টুডেন্ট, ওয়েলকাম টু স্কুলওয়ালা। আজ তোমাদের ইতিহাসের সেই প্রথম অধ্যায় ফরাসি বিপ্লব। ফরাসি বিপ্লবের যে কয়েকটি দিক আমরা যে প্রথম অধ্যায় পড়েছি, এই প্রথম অধ্যায়ের বিভিন্ন প্রশ্নপত্র নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। তোমাদের এই প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, এর উপরে অলরেডি আমরা 3টে ক্লাস করেছি। 3টে ভিডিওই তোমাদের এর ডেসক্রিপশানে দেয়া থাকবে এবং সেখান থেকে তোমরা আরো একবার করে ভিডিওটা দেখে নাও, যাতে তোমাদের এই প্রশ্নপত্রগুলো সলভ করতে আরো কাজে লাগে। চলো আমরা চলে যাই সরাসরি প্রশ্নেতে। দেখো, এখানে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। তোমাদের এমসিকিউ প্রশ্ন থাকবে, মাল্টিপল চয়েস কোশ্চেন। 1789 সালে ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের সিংহাসনে ছিলেন। দেখো, এখানে অপশন আছে চতুর্দশ লুই, ষোড়শ লুই, নেকার, রোবসপিয়ার। আমরা ফরাসি বিপ্লব পড়তে গিয়ে প্রধানত 3টে গুরুত্বপূর্ণ রাজার নাম পড়েছিলাম। একটা ছিল চতুর্দশ লুই, একটা ছিল পঞ্চদশ লুই, একটা ছিল ষোড়শ লুই। তোমাদের পড়ানো হয়েছিল যে ফরাসি বিপ্লব যে হয়েছিল 1789 সালে, সেই সময় ফ্রান্সের সিংহাসনে যিনি ছিলেন তার নাম ষোড়শ লুই। সঠিক উত্তরটি হচ্ছে ষোড়শ লুই। পরের কোশ্চেন, লেতর দ্য ক্যাশে হলো। ফরাসি বিপ্লব সম্পর্কে আমরা রাজনৈতিক কারণ পড়েছি। সেই রাজনৈতিক কারণেতে আলোচনা করা হয়েছিল যে ফ্রান্সে বিভিন্ন ধরনের প্রচলিত আইনগুলো ছিল, সেই আইনের মধ্যে থেকেই একটা প্রশ্নকে তুলে আনা হয়েছে, যার নাম লেতর দ্য ক্যাশে। দুটো এই ধরনের গুরুত্বপূর্ণ আইন ছিল, একটা ছিল লেতর দ্য ক্যাশে আর লেত্রো দ্য গ্রেস। লেতর দ্য ক্যাশে হলো কি ধরনের আইন? এখানে অপশন আছে অধিকারপত্র, গ্রেপ্তারি পরোয়ানা, ফ্রান্সের জাতীয় ব্যাংক, না গির্জার নির্দেশনামা। আমরা জানি লেতর দ্য ক্যাশে হলো এক ধরনের রাজকীয় গ্রেপ্তারি পরোয়ানা। তাহলে অপশন হচ্ছে বি কারেক্ট। 3 নম্বর কোশ্চেন হচ্ছে, ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন। এই বিষয়টাও আমাদের পড়ানো হয়েছে যে ফ্রান্সকে কে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন। আমরা ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণ পড়তে গিয়েছিলাম, সেই অর্থনৈতিক কারণ পড়তে গিয়ে এই লাইনটাই আমরা পেয়েছিলাম যে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলা হয়। কেন বলা হয় তো অলরেডি পড়েছি। কে বলেছেন? অপশন আছে দেখো, রুশো, অ্যাডাম স্মিথ, মন্তেস্কু, রাইকার। সঠিক উত্তর হবে অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথের একটা বিখ্যাত গ্রন্থ ছিল, নিশ্চয়ই এটাও তোমাদের বলা হয়েছে। অ্যাডাম স্মিথের সেই বিখ্যাত গ্রন্থ, যার নাম হচ্ছে ওয়েলথ অফ নেশনস। চলো নেক্সট কোশ্চেনে যাই আমরা। 4 নম্বর কোশ্চেন, বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সে প্রচলিত আয়করকে বলা হয়। সেই ফরাসি বিপ্লবের আবার সেই অর্থনৈতিক কারণ, এই অর্থনৈতিক কারণের মধ্যে প্রচলিত কর ব্যবস্থা সম্পর্কে পড়ানো হয়েছে। সেই প্রচলিত কর ব্যবস্থার মধ্যে বিভিন্ন ধরনের প্রচলিত কর ছিল, সেই করগুলো থেকেই একটা এখানে প্রশ্ন রয়েছে। বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সে প্রচলিত আয়করকে বলা হতো। আয়করকে কি বলা হতো? এখানে অপশন আছে দেখো, ভিটিং এমএ। এটার আরো একটা আমরা নাম পড়েছিলাম ভ্যাতিএম। এগুলো তো সব ফ্রেঞ্চ ওয়ার্ড বা ফ্রেঞ্চ নাম। তাহলে ভিটেং ইমে, গ্যাবেলা, ক্যাপিটেশন, আর একটা রয়েছে টেইল বা টেইলিও বলা হয়। 4টে করেরই আমরা একটা বর্ণনাতে একটু যদি যাই, তাহলে আমরা দেখব টেইলি ছিল ভূমিকর। আরো একবার করে রিপিট করে দিচ্ছি, টেইলি ছিল ভূমিকর। টেইলি ছিল ভূমিকর। তারপরে এই যে ভ্যাথিয়াম অথবা ভিটিং এমে, এই যে করটা আমরা পড়েছিলাম, এটা ছিল কি স্থাবর এবং অস্থাবর সম্পত্তির উপরে কর। স্থাবর ও অস্থাবর সম্পত্তির উপর কর। গ্যাবেলা ছিল সেই বিখ্যাত গ্যাবেল বা গ্যাবেলা বলা হয়, যে মানুষকে নুন খেতে গেলেও ট্যাক্স দিতে হতো। এটা ছিল লবণ কর। ক্যাপিটেশন, ক্যাপিটেশন কি ধরনের কর ছিল? আবার এই ক্যাপিটেশন করটা, এটা অনেক অনেক জায়গাতে দেখবে কপিতাসীয়। আবারও বলছি, এগুলো সব ফ্রেঞ্চ নাম, এই ধরনেরই কিন্তু হয়ে থাকে। ক্যাপিটেশন, ক্যাপিটেশন কি ছিল? উৎপাদন ভিত্তিক আয়কর। উৎপাদন ভিত্তিক
আয়কর। তাহলে এখানে প্রশ্ন আছে বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সে প্রচলিত আয়করকে কি বলা হয়? আমরা পড়লাম যে কি ভ্যাটিয়েম, যার নাম এখানে রয়েছে ভিটিং ইমে, স্থাবর এবং অস্থাবর সম্পত্তির উপরে কর। গ্যাবেল রয়েছে লবণ কর। আর ক্যাপিটেশন, এই ক্যাপিটেশন ছিল উৎপাদন ভিত্তিক আয়কর। তাহলে এখানে প্রশ্নই আছে বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সে প্রচলিত আয়করকে বলা হয় ক্যাপিটেশন। কারেক্ট উত্তর হচ্ছে সি। নেক্সট কোশ্চেনে আমরা যাই। কাকে ঐশ্বর্যের ইন্দ্রপুরী বলা হয়? 5 নম্বর কোশ্চেন। ঐশ্বর্যের ইন্দ্রপুরী কাকে বলা হয়? এখানে 4টে অপশন আছে দেখো। ভার্সাইয়ের স্টেট জেনারেল, ভার্সাই রাজপ্রাসাদ, বাস্তিল দুর্গ, টুইলারিস রাজপ্রাসাদ। এটাও তোমাদের পড়ানো হয়েছে যে ঐশ্বর্যের ইন্দ্রপুরী কাকে বলা হয়। খুব ভালোভাবেই তোমরা জানো, যদি তোমরা ক্লাসটা ভালো করে দেখে থাকো। তাহলে ঐশ্বর্যের ইন্দ্রপুরী বলা হয় ভার্সাই রাজপ্রাসাদকে। এই নামটা এমনকি ষোড়শ লুইয়ের সঙ্গে, বিশেষ করে চতুর্দশ লুইয়ের সঙ্গে কিন্তু যুক্ত। তারপরে দেখো সেই যে সন্ত্রাসের রাজত্ব পড়ানো হয়েছে, সন্ত্রাসের রাজত্ব থেকে সেই সন্ত্রাসের রাজত্বর যিনি নায়ক ছিলেন তার নাম রোবসপিয়ার, ম্যাক্সিমিলিয়ান রোবসপিয়ার। সেই রোবসপিয়ার ছিলেন একজন, এখানে অপশন আছে জ্যাকোবিন নেতা, জিরন্ডিন নেতা, অভিজাত নেতা, রাজতন্ত্রী। তাহলে রোবসপিয়ার ছিলেন জ্যাকোবিন নেতা। জ্যাকোবিন দলের আরো দুটো গুরুত্বপূর্ণ নেতা ছিলেন, একটা ছিলেন হিব্রাট আর একটা ছিল দাঁতো। তাহলে এখানে আমরা দেখলাম যে রোবসপিয়ার ছিলেন একজন জ্যাকোবিন নেতা। 7 নম্বর যদি আমরা প্রশ্নটা দেখি, তাহলে এখানে রয়েছে ষোড়শ লুইয়ের প্রাণদণ্ড হয় কারণ। এখানে ব্যাখ্যা চেয়েছে যে ষোড়শ লুইয়ের প্রাণদণ্ড দেয়া হয় কি কারণে। আমরা অপশনগুলো দেখি। বিপ্লবের বিরোধিতা করেন। বি হচ্ছে নিষ্ঠুর ছিলেন, বিদেশিদের সঙ্গে চক্রান্ত করেন, স্বৈরাচারী ছিলেন। আমরা এমনিতে পড়েছি যে ফ্রান্সে যে সমস্ত রাজারা ছিল তারা ছিল অত্যন্ত পরিশ্রম বিমুখ, আরাম প্রিয়সী, এবং তারা স্বৈরাচারীভাবে দেশের শাসন কার্য পরিচালনা করতেন। এইভাবেই তাদের রাজতন্ত্রটা ছিল। তাহলে ষোড়শ লুইয়ের প্রাণদণ্ড হয় কি কারণে? আমরা দেখেছি যে ষোড়শ লুইকে তিনি পালিয়ে যাচ্ছিলেন এবং ভেরেন্নে নামে একটা গ্রামে সেখান থেকে আবার জনগণ ধরে তাকে আবার ফিরিয়ে আনা হয়। যার পরে মানুষের কাছে স্পষ্ট হয়েছিল যে ষোড়শ লুই বিপ্লবেরও বিরোধী ছিলেন এবং বিদেশিদের সঙ্গে চক্রান্ত করেছেন, এই ধারণাও সেই সময় জনগণের মধ্যে হয়েছিল। তাহলে এখানে দেখো দুটো কাছাকাছি উত্তর আসছে, একটা বিপ্লবের বিরোধিতা করেন আর একটা হচ্ছে বিদেশিদের সঙ্গে চক্রান্ত করেন। এটা জনগণের মনে হয়েছিল। তবে এখানে সঠিক উত্তরটা হবে অপশন এ, বিপ্লবের বিরোধিতা করেন। সঠিক উত্তর বিপ্লবের বিরোধিতা করেন। নেক্সট কোশ্চেন, যাজকরা রাষ্ট্রকে যে কর দিত তা হলো। আমরা করগুলো সম্পর্কে একাধিক তথ্য দিলাম যে করগুলোর মধ্যে কোন কোন করগুলোকে কি বলা হয়, টেইলি, ক্যাপিটেশন, গ্যাবেল। এই করগুলো সম্পর্কে ভালো করে পড়তে হবে। এবং এটাও আমরা পড়েছিলাম যে ফরাসি সমাজকে 3 ভাগে ভাগ করা যায়। দেখবে প্রিভিয়াস ভিডিওগুলোতে যে ফরাসি সমাজকে প্রধানত জনগণকে 3 ভাগে ভাগ করা যায়। প্রথম স্টেট ছিল যাজকরা, দ্বিতীয় স্টেট ছিল অভিজাতরা, আর তৃতীয় স্টেট ছিল সাধারণ মানুষ। এখানে যে বিষয়টা আছে, যাজকরা রাষ্ট্রকে যে কর দিত, ফরাসি বিপ্লব পড়াতে গিয়ে ফরাসি বিপ্লবের যে কারণগুলো ছিল সেই কারণের মধ্যে কিন্তু ছিল, তোমাদের পড়ানো হয়েছে যে ফরাসি সমাজকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সুবিধাভোগী আর সুবিধাহীন। সুবিধাভোগী কারা ছিল? যাজক ছিল এবং অভিজাতরা ছিল। আর সুবিধাহীন ছিল তারা হচ্ছে সাধারণ মানুষ। তাহলে সেই যাজকরা রাষ্ট্রকে যে কর দিত, মানে যাজকরা অনেক সময় রাষ্ট্রকে এক ধরনের কর দিত। এখানে অপশন দেখো, স্বেচ্ছাধীন, টাইম, গ্যাবেল, ক্যাপিটেশন। এর আগের প্রশ্নগুলোতেই আমরা দেখলাম ক্যাপিটেশন কি ধরনের কর ছিল, গ্যাবেল কি ধরনের কর ছিল, টাইমটা যদিও ছিল না। এখানে হচ্ছে স্বেচ্ছাধীন কর। তাহলে সঠিক উত্তরটা হবে যাজকরা রাষ্ট্রকে যে কর দিত তার নাম স্বেচ্ছাধীন কর। এইটাকে তোমাদের পড়ানো হয়েছে কন্ট্রাক্ট অফ পেইসিস। অথবা কন্ট্রাক্ট অফ পেইসিও বলা হয়, কন্ট্রাক্ট অফ পেইসি। নেক্সট কোশ্চেনে যাই। 9 নম্বর কোশ্চেন দেখো, ষোড়শ লুই অর্থমন্ত্রী হিসাবে কাকে নিযুক্ত করেছিলেন?
ফরাসি বিপ্লবে আমরা দেখেছিলাম অর্থনৈতিক কারণেতে যে শরৎ লুই 4 জন অর্থমন্ত্রীকে নিয়োগ করেছিলেন, তুর্গো, নেকার, ক্যালন এবং ব্রিয়া। আবার একবার এখানে সব রিপিট করে দেওয়া আছে যে শরৎ লুই 4 জন অর্থমন্ত্রীকে নিযুক্ত করেছিলেন। এখানে প্রশ্ন হচ্ছে শরৎ লুই অর্থমন্ত্রী হিসেবে কাকে নিযুক্ত করেছিলেন? নেপোলিয়ান না, রোবসপিয়ার না, মিরাবো না, একমাত্র বললাম তুর্গো, নেকার, ক্যালন, ব্রিয়া, এই 4 জন অর্থমন্ত্রী। 4 জন অর্থমন্ত্রী পরপর তারা এসেছিলেন এবং পদচ্যুত হয়েছেন। প্রত্যেকেরই কিন্তু দাবি ছিল যে যাজক এবং রাজপরিবার এবং অভিজাত বর্গের উপরে কর আরোপ করতে হবে, যে কারণে তাদেরকে পদচ্যুত হতে হয়েছে। 10 নম্বর প্রশ্ন হচ্ছে ফরাসি বিপ্লবের জনক ছিলেন, খুব আউটস্ট্যান্ডিং কোশ্চেন, এই কোশ্চেন প্রায় কিন্তু আসে, ফরাসি বিপ্লবের জনক কাকে বলা হয়? এখানে অপশন আছে দেখো, রুশো, ভলতেয়ার, মন্তেস্কু, রোবসপিয়ার। ফরাসি বিপ্লবের জনক বলা হয় রুশোকে। এই রুশোর দুটো বিখ্যাত গ্রন্থ আছে, একটা ছিল অরিজিন অফ ইনইকুয়ালিটি, অসাম্যের সূত্রপাত, আর আরেকটি বিখ্যাত যে গ্রন্থটার জন্য রুশো বেশি পরিচিত লাভ করেছে সেটা হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট, সামাজিক চুক্তি। সেই সামাজিক চুক্তি মতবাদ সম্পর্কেও তোমাদের একটা 2 নম্বরের কোশ্চেন আসে, আমরা পরে আসছি। ভলতেয়ারের সেই দুটো বিখ্যাত গ্রন্থ আমরা পড়েছি যে ভলতেয়ার সম্পর্কে, যে ভলতেয়ারের দুটো বিখ্যাত গ্রন্থ ছিল, একটা ছিল কাঁদিদ আর একটা ছিল ফিলোসফিক্যাল লেটার। মন্তেস্কু, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তাকে, এই প্রশ্ন কিন্তু আসে। মন্তেস্কু, ভলতেয়ার, রুশো, 3 জনের উপর থেকেই 2টো প্রশ্ন তোমরা মিনিমাম পাবেই কিন্তু। তাহলে দার্শনিকদের ভূমিকা ভালো করে পড়ে যেতে হবে। তাহলে মন্তেস্কু 2টো গ্রন্থ ছিল, একটা ছিল স্পিরিট অফ লজটা বিশেষ করে বিখ্যাত। রোবসপিয়ার তো হবেই না, রোবসপিয়ার দার্শনিক ছিলেন না, জ্যাকোবিন দলের নেতা এবং সন্ত্রাসবাদী, মানে ফ্রান্সে যে সন্ত্রাসের সময়কাল ছিল তার একজন নেতা। তাহলে ফরাসি বিপ্লবের জনক বলা হয় রুশোকে। নেক্সট কোশ্চেন আসছি যে সন্ত্রাসের রাজত্বের নায়ক ছিলেন, পরের কোশ্চেন এসে গেছে, সন্ত্রাসের রাজত্বের নায়ক ছিলেন ম্যাক্সিমিলিয়ান রোবসপিয়ার। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা ছিলেন, এই মাত্র এখান থেকে দেয়া হয়েছে যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা বলা হয় মন্তেস্কুকে। মন্তেস্কুরও গ্রন্থগুলো বলা হয়েছে, অ্যাডাম স্মিথেরও গ্রন্থগুলো সম্পর্কে বলা হয়েছে, ভলতেয়ার, রুশো গ্রন্থগুলোর উপর থেকে কিন্তু প্রশ্ন থাকবেই তোমাদের। এরপরে দেখো তোমাদের যে ধরনের প্রশ্ন থাকে, শূন্যস্থান পূরণ করো। দেখবে মাল্টিপল চয়েস কোশ্চেনের পরে এক কথায় উত্তর দাও, শূন্যস্থান পূরণ, বিবৃতি, বাম দিক ডান দিক মেলানো থাকে। 2 নম্বরের কোশ্চেন থাকে, 4 থাকে, 8 থাকে। তো আজকের এই ক্লাসে সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। শূন্যস্থান পূরণ সম্পর্কে আমরা দেখে নিই। প্রথম যে প্রশ্ন, প্রজাপতি রাজা বলা হয়, তোমাদের ভালো করে বলা হয়েছে যে 3টে রাজার সম্পর্কে ভালো করে দেখতে হবে, তাদেরকে কি কি উপাধিগুলো দেয়া হয়েছিল আর কি। যে চতুর্দশ লুইকে বলা হয় সূর্য রাজা, পঞ্চদশ লুইকে বলা হয় প্রজাপতি রাজা, আর ষোড়শ লুইকে বলা হয় দাম্ভিক রাজা। সঠিক উত্তর পঞ্চদশ লুই। প্রজাপতি রাজা বলা হয় কাকে? পঞ্চদশ লুইকে। এই 3টে থেকে একটা প্রশ্ন কিন্তু আসবেই আসবে। নেক্সট কোশ্চেন, স্টেট জেনারেলের অধিবেশন ডাকা হয়নি ড্যাশ বছর। ফরাসি জাতীয় সভা স্টেট জেনারেল 175 বছর পর অধিবেশন ডাকা হয়েছিল। তো এখানে কোশ্চেন আছে স্টেট জেনারেলের অধিবেশন ডাকা হয়নি কত বছর? শেষ বসেছিল 1614 সালে। 1614 সালের পর থেকে 175 বছর পর আর কোনো অধিবেশন ডাকা হয়নি। তারপরে যেটা দেখা হয়েছিল 1789 সালে, আর এই সময়তেই কিন্তু ফরাসি বিপ্লব হয়েছে। তাহলে ফরাসি বিপ্লব এখানে দিয়েছে স্টেট জেনারেলের অধিবেশন ডাকা হয়নি কত বছর? 175 বছর। ড্যাশ ছিল উৎপাদন ভিত্তিক আয়কর, এটাও তোমাদের পড়ানো হয়েছে। আবার এখানে কোশ্চেন এসেছে ক্যাপিটেশন বা কপিতসীয়। দ্য স্পিরিট অফ লজ গ্রন্থটির রচয়িতা, দেখো মন্টেস্কু থেকে বারবারই কিন্তু প্রশ্ন এসে যাচ্ছে যে দ্য স্পিরিট অফ লজ গ্রন্থটির রচয়িতাকে, তাহলে উত্তর হবে মন্টেস্কু।
এই প্রশ্নটা আবার একটু আলাদা মডেলে দিতে পারে কিন্তু। দেখো গ্রন্থটা রচিত হয়েছিল 1748 সালে। এটাকে আরো অন্যভাবে দিতে পারে আইনের মর্ম। আইনের মর্ম দিতে পারে। আইনের মর্ম গ্রন্থটি কে রচনা করেন? নেক্সট কোশ্চেন, ওসিয়ারিজমের অর্থ হলো, এটা সম্পর্কে আমরা 2 নম্বর কোশ্চেন পড়ব। ওসিয়ারিজম কি? ওসিয়ারিজমের অর্থ হলো পুরাতন তন্ত্র বা প্রাচীন আমল। যে কোনো একটা লিখতে পারো। নেক্সট কোশ্চেন, ফিলোজফিক্যাল লেটার্স গ্রন্থের রচয়িতা। ভলতেয়ার থেকে প্রশ্ন এসে গেছে, তোমাদের একটা প্রশ্ন আমি দিয়ে রাখলাম, তোমরা কমেন্ট বক্সে জানাবে ভলতেয়ারের আসল নাম কি। তাহলে ফিলোজফিক্যাল লেটার্স গ্রন্থের রচয়িতা ভলতেয়ার। নেক্সট কোশ্চেন, সেই টিপু সুলতান, মহীশূরের শার্দুল, মহীশূরের ব্যাঘ্র বলা হয় টিপু সুলতানকে। ক্লাস 8-এ তোমরা পড়েছো, হায়দার আলীর পুত্র। সেই টিপু সুলতান ছিলেন ড্যাশ ক্লাবের সদস্য। একদম মার্ক করে তোমাদের এই বিষয়টা পড়ানো হয়েছিল যে টিপু সুলতান ছিলেন জ্যাকোবিন দলের সদস্য এবং তিনি শ্রীরঙ্গপত্তনমে এই ধরনের একটা ক্লাবও প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট কোশ্চেন, ড্যাশ খ্রিস্টাব্দে বাস্তিলের পতন হয়। এই বাস্তিল দুর্গ সম্পর্কেও তোমাদের খুব ভালোভাবে বিবরণ দেওয়া রয়েছে যে বাস্তিল দুর্গ ছিল এমন একটি দুর্গ যেখানে নিরপরাধ মানুষকে বন্দি করে রাখা হতো, আটকে রাখা হতো। সেই বাস্তিল দুর্গ ছিল স্বৈরাচারী রাজতন্ত্রের প্রতীক। 1789 সালের 14 জুলাই বাস্তিল দুর্গের পতন ঘটে। 1789 সালের 14 জুলাই। তারিখটা ভালো করে দেখো, কারণ এই তারিখটাও কিন্তু ফ্রান্সের ইতিহাসে একটা বিখ্যাত, যে ফ্রান্সে জাতীয় দিবস পালিত হয় কোন তারিখে? তাহলে 14 জুলাই। পরের কোশ্চেন দেখো, জ্যাকোবিন দলের একজন উল্লেখযোগ্য নেত্রী ছিলেন। নেতার নাম কিন্তু চাইনি, নেতাদের নাম আমরা অলরেডি পড়েছি, কিন্তু হিব্রাড রয়েছে, দাঁতো আছে, রোবসপিয়ার রয়েছে। তাহলে এখানে নেত্রীর নাম চেয়েছে। জ্যাকোবিন দলের একজন উল্লেখযোগ্য নেত্রী ছিলেন। কে নেত্রী ছিলেন? পাউলি লিওন। একটা নাম দিলাম, মাদাম রোল্যান্ড ও ছিল, পাউলি লিওন। নেক্সট কোশ্চেন, রাজা ষোড়শলীর প্রাণদণ্ড দেয়া হয় ড্যাশ খ্রিস্টাব্দে। আমরা দেখেছি রাজা পালিয়ে যাচ্ছিল, রাজাকে ধরে আনলো, জনতার শেষ পর্যন্ত দাবি তাকে প্রাণদণ্ড দিতে হবে। 1793 সালের 21শে জানুয়ারি রাজা ষোড়শলুইকে কিন্তু গিলোটিন যন্ত্রে হত্যা করা হয়েছিল, প্রাণদণ্ড দেওয়া হয়েছিল। 1791 খ্রিস্টাব্দের তারিখটা হচ্ছে 21শে জানুয়ারি। পরের কোশ্চেন, ড্যাশ ফ্রান্সে প্রজাতন্ত্র ঘোষিত হলো। ড্যাশ ফ্রান্সে বলতে এখানে প্রশ্নটা এইভাবেই হবে যে কত সালে ফ্রান্সে প্রজাতন্ত্র ঘোষিত হয়। আমরা দেখেছিলাম 1789 থেকে 1791, এই 2 বছরের প্রচেষ্টায় ফ্রান্সে প্রথম লিখিত সংবিধান রচিত হয়েছিল। তাহলে রাজা যখন মারা গেল, তাহলে রাজা মারা যাওয়ার পর সেই সংবিধান বাতিল হয়ে গেল, তারপরেতেই ফ্রান্সে কিন্তু প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হলো। এখানে প্রশ্ন আছে ফ্রান্সে প্রজাতন্ত্র ঘোষিত হয় কত সালে? ফ্রান্সে প্রজাতন্ত্র ঘোষিত হয়, এর সঠিক উত্তর হবে 1792 সালে। দেখো এই একটা মডেলেরও তোমাদের প্রশ্ন থাকে, সত্য না মিথ্যা নির্ণয় করো, ট্রু ফলস। প্রথম প্রশ্ন দেখো, চতুর্দশ লুইয়ের আমলে ভার্সাই রাজপ্রাসাদ ছিল ঐশ্বর্যের ইন্দ্রপুরী। তোমাদের এখানে যা কোশ্চেন টাঙানো আছে একদম নিশ্চিন্তে থাকো, 99% কোশ্চেন এখান থেকেই কিন্তু এসে যাবে। অতএব ক্লাসটা ভালো করে দেখতে হবে। চতুর্দশ লুইয়ের আমলে ভার্সাই রাজপ্রাসাদ ছিল ঐশ্বর্যের ইন্দ্রপুরী, একদম হুবহু লাইন থেকে প্রশ্ন নেওয়া হয়েছে, ঠিক আছে? সঠিক উত্তর একদম ট্রু, তোমরা সত্য লিখবে। কুই সনে ছিলেন অবাধ বাণিজ্য নীতির বিরোধী?
ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা পড়েছিলাম, তার একটা পয়েন্ট ছিল ফিজিওক্রাটস মতবাদ। সেই ফিজিওক্রাটস মতবাদের থেকেই প্রশ্ন এখানে এসেছে, কোই সনে ছিলেন অবাধ বাণিজ্য নীতির বিরোধী? এটা মিথ্যা, অবাধ বাণিজ্য নীতির তারা সমর্থক ছিলেন। 3 নম্বর কোশ্চেন, ব্রিয়েনের পূর্বতন ফরাসি অর্থমন্ত্রী ছিলেন ক্যালন। কোথা থেকে বিষয়টা আছে? ষোড়শ লুই যখন অর্থনৈতিক সংকট দূর করার জন্য পরপর 4 জন অর্থমন্ত্রীকে নিয়োগ করেছিলেন। আবারও একবার এখানে বলি, প্রথম ছিল তুর্গো, তারপর নেকার, জনপ্রিয় একজন ছিলেন নেকার, তারপরে এসেছে ক্যালন, তারপরে ব্রিয়া অথবা ব্রিয়েন। তাহলে এখানে প্রশ্ন আছে ব্রিয়েনের পূর্বতন ফরাসি অর্থমন্ত্রী ছিলেন, তাহলে ব্রিয়েনের আগে ছিলেন ক্যালন, সঠিক, সত্য হবে। ফ্রান্সের ব্রেটন ক্লাবের অনুকরণে, 4 নম্বর কোশ্চেন, ফ্রান্সের ব্রেটন ক্লাবের অনুকরণে গড়ে ওঠে জ্যাকোবিন ক্লাব। জ্যাকোবিন ক্লাব সম্পর্কেও পড়ানো হয়েছে, যে এটাও সত্য যে ব্রেটন ক্লাবেই তাদের কিন্তু কি বসতো, অধিবেশন বসতো, সেখানে তারা সমবেত হতো। তাহলে সেই ব্রেটন ক্লাবের অনুকরণেই জ্যাকোবিন ক্লাবের কিন্তু নামকরণটা হয়েছে, এটাও কিন্তু সত্য। এই বইগুলো তোমরা টেক্সট বুকেতেও কোশ্চেনগুলো কিন্তু পাবে। 5 নম্বর কোশ্চেন হচ্ছে, ফরাসি রাজপ্রাসাদের নাম ছিল বাস্তিল। মিথ্যা, আমরা জানি ফরাসি রাজপ্রাসাদের নাম ছিল ভার্সাই রাজপ্রাসাদ। সেই ভার্সাই রাজপ্রাসাদে অসংখ্য রাজকর্মচারী ছিল। ষোড়শ লুইয়ের স্ত্রী ছিলেন মারি আতোয়ানেত, যাকে দেখাশোনা করার জন্যই 500 রাজকর্মচারী ছিল। তাহলে এখানে রয়েছে কি, ফরাসি রাজপ্রাসাদের নাম ছিল বাস্তিল, মিথ্যা। যদি কোশ্চেনটা এর কারেক্ট উত্তর হয়, ফরাসি রাজপ্রাসাদের নাম হবে ভার্সাই রাজপ্রাসাদ। 6 নম্বর কোশ্চেন আছে, ফরাসি রাজা ষোড়শ লুই প্রজাপতি রাজা নামে পরিচিত ছিলেন। এর আগেই আমরা কোশ্চেন সেটাতেই আমরা দেখছিলাম 3টে রাজারই কিন্তু বর্ণনা দেয়া হয়েছে, যে ফরাসি রাজা ষোড়শ লুই প্রজাপতি রাজা নামে পরিচিত, এটা কিন্তু মিথ্যা। পঞ্চদশ লুই হচ্ছে প্রজাপতি রাজা। 7 নম্বর, রোবসপিয়ার ছিলেন জ্যাকোবিন দলের বিশিষ্ট নেতা। সত্য, রিপিটেড প্রশ্ন। টিপু সুলতান জ্যাকোবিন ক্লাবের সদস্য ছিলেন, এই কোশ্চেনও কিন্তু হয়েছে, এটাও সত্য। দেখো কোশ্চেন কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে, সেটা এমসিকিউ কোশ্চেনের মধ্যেও আসতে পারে, অথবা শূন্যস্থান পূরণের মধ্যেও আসতে পারে, এক কথাতেও আসতে পারে, সত্য মিথ্যাও কিন্তু আসতে পারে। আইনের মর্ম গ্রন্থটির লেখক ভলতেয়ার, আলোচনা অলরেডি হয়ে গেছে, এটা হবে মিথ্যা। দ্য স্পিরিট অফ লজ, মন্তেস্কু এই গ্রন্থটা রচনা করেছিলেন। এখানে দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এর মান হচ্ছে 1, এরকম প্রশ্নও কিন্তু থাকবে, গোটা 7 মতন, গোটা 7টার মতন কিন্তু প্রশ্ন থাকবে। অতি সংক্ষিপ্ত প্রশ্ন মানে এখানে বলা হচ্ছে কি, এক কথায় উত্তর দাও। ফ্রান্সের কোন রাজাকে সূর্য রাজা বলা হয়? অলরেডি বলে দেওয়া হয়েছে, ফ্রান্সের কোন রাজাকে সূর্য রাজা বলা হয়? চতুর্দশ লুইকে সূর্য রাজা বলা হয়। জনসাধারণ কাদের অর্থলোলুপ নেকড়ে বলতো? ফরাসি বিপ্লবের রাজনৈতিক কারণ পড়তে গিয়ে আমরা দেখেছিলাম যে ফরাসি যে রাজকর্মচারীরা ছিল অত্যন্ত দুর্নীতিগ্রস্ত, এই কারণে জনগণ তাদেরকে অর্থলোলুপ নেকড়ে উপাধি দিয়েছিল। কাদেরকে? ইন্টেন্ডেন্ট। জনসাধারণ কাদেরকে অর্থলোলুপ নেকড়ে বলা হয়? ইন্টেন্ডেন্টকে অর্থলোলুপ নেকড়ে উপাধি দেওয়া হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে, গ্যাবেল কি? সেই কর ব্যবস্থা থেকে প্রশ্ন হচ্ছে। গ্যাবেল হচ্ছে লবণ কর। টাইথ কি? ধর্মকর। কর ব্যবস্থা ভালো করে কিন্তু পড়তে হবে। 5 নম্বর কোশ্চেন, বাস্তিলের পতন কবে হয়? এখানেও কোশ্চেন আবার চলে এসেছে, একই প্রশ্ন। বাস্তিলের পতন হয়েছিল 1789 খ্রিস্টাব্দের 14 জুলাই। পরের কোশ্চেন আসছি, যে ফরাসি সামাজিক কাঠামো প্রথম সম্প্রদায় কারা ছিলেন? আমরা এর আগেও তোমাদের আলোচনা করছিলাম যে ফরাসি সমাজকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়, এটা মনে রাখতে হবে। অনেক সময় কিন্তু এটা তোমরা গুলিয়ে ফেলো, যে ফরাসি সমাজকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়। একটা ছিল অধিকার ভোগী, বা সুবিধাভোগী, আর একটা হচ্ছে অধিক বা সুবিধাহীন।
বা অধিকারহীন। যদি আমরা জনগণে যাই, যে জনগণকে কয় ভাগে ভাগ করা যায়, তখন কিন্তু হবে জনগণকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়। সেখানে কিন্তু বলা হয়েছিল সম্প্রদায়। প্রথম ছিল যাজকরা, তারপরে ছিল অভিজাতরা, তারপরে ছিল সাধারণ মানুষ কিন্তু, বা তৃতীয় সম্প্রদায়। তাহলে ফরাসি সামাজিক কাঠামোই প্রথম সম্প্রদায়, প্রথম স্টেট যারা ছিল যাজকরা। এই যাজকরা ছিল প্রথম স্টেটের মধ্যে। নেক্সট কোশ্চেন হচ্ছে দ্য স্পিরিট অফ লজ গ্রন্থের লেখক। বারবার এই প্রশ্ন এসে যাচ্ছে। দ্য স্পিরিট অফ লজ গ্রন্থ নিশ্চয়ই এর আগেও হয়েছে, তোমরা বলে দিতে পারবে। নেক্সট কোশ্চেন দেখো, যে ফরাসি জাতীয় সভার নাম কি ছিল? ফরাসি জাতীয় সভার নাম ছিল স্টেট জেনারেল। দেখবে তিনটে ভিডিও একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখবে, এই প্রশ্নগুলো তোমার কাছে কোনো ব্যাপারই নাই, অনায়াসে তুমি প্রশ্নগুলো করে দিতে পারবে। তাহলে ফরাসি জাতীয় সভার নাম কি ছিল? স্টেট জেনারেল। কত বছর অধিবেশন ডাকেনি? 175 বছর। ব্রান্সউইক ঘোষণাপত্র কবে জারি হয়? এটাও আমরা তোমাদের আছে, পরে আসছি, 2 নম্বর কোশ্চেন ওখানে পড়তে গেলে পাবো। ব্রান্সউইক ঘোষণা 1792 সালের 28 জুলাই ব্রান্সউইক ঘোষণাপত্র জারি করা হয়েছিল। কে ব্রাউনসুইক ছিলেন? অস্ট্রিয়া এবং প্রাশিয়ার যৌথ সেনাপ্রধান ছিলেন। নেক্সট কোশ্চেন, মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণাপত্র কবে প্রকাশিত হয়? প্রশ্ন এসেছে ফরাসি সংবিধান সভার কার্যাবলী। সেই ফরাসি সংবিধান সভা রচনার পূর্বে দুটো গুরুত্বপূর্ণ কাজ করেছিল। একটি ছিল 1789 সালের 4 আগস্ট সামন্ত প্রথার বিলোপ, আর দ্বিতীয় যে অপর গুরুত্বপূর্ণ যে কাজটি করেছে সেটা হচ্ছে কি, এই কাজটা মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণাপত্র। মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণাপত্র জারি হয়েছিল 1789 সালের 26 আগস্ট। তারিখটা হচ্ছে 26। সালের 26 আগস্ট। মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণাপত্র মানে কোন মডেলে, কোন ধরনের নেওয়া হয়েছিল এটাও পড়ানো হয়েছে। ইংল্যান্ডের বিল অফ রাইটস এবং আমেরিকার স্বাধীনার ঘোষণাপত্রের মডেলেই কিন্তু এই ঘোষণাপত্রটা রচনা করা হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো, সেপ্টেম্বর হত্যাকাণ্ড কবে সংঘটিত হয়? সেই বিখ্যাত ঘটনা 1792 সালের 2 থেকে 7 সেপ্টেম্বর। SEP শুধু সংক্ষেপে লিখে দিলাম, যে সেপ্টেম্বর হত্যাকাণ্ড সংঘটিত হয় 1792 সালের 2 থেকে 7 সেপ্টেম্বর। আবার পরে এখানে প্রশ্ন এসে গেছে, সেপ্টেম্বর হত্যাকাণ্ডের নায়ক কে ছিলেন? জাঁ পল মারা। এই মারার জায়গায় ম্যারাঠও লেখা থাকতে পারে, ম্যারাঠ। নেক্সট কোশ্চেন, বিপ্লবের পূর্বে ফ্রান্সে কোন রাজবংশ রাজত্ব করেন? দেখো বিপ্লবের পূর্বে তোমাদের যখন প্রথম ক্লাস আমি করিয়েছি সেইখানেই কিন্তু বর্ণনা দেয়া হয়েছিল যে 1589 সালে একটা ক্ষমতাশালী লোক এলেন যার নাম চতুর্থ হেনরি। এই চতুর্থ হেনরি 1589 সালে ভ্যালোয়া, যে রাজবংশটার নাম ছিল ভ্যালোয়া রাজবংশের পতন ঘটিয়ে বুর্ব রাজবংশ প্রতিষ্ঠা করলেন। তাহলে এখানে এই যে আমরা এখানে প্রশ্ন যে দিয়েছে না, বিপ্লবের পূর্বে ফ্রান্সে কোন রাজবংশ রাজত্ব করত, তাহলে 1589 সালে চতুর্থ হেনরি বুর্ব রাজবংশ প্রতিষ্ঠা করেছেন, নট ভ্যালোয়া, কিন্তু বুর্ব রাজবংশ। তাহলে বুর্ব রাজবংশের প্রতিষ্ঠাতা চতুর্থ হেনরি, কত সালে? 1589 সালে। এই বুর্ব রাজবংশ যখন প্রতিষ্ঠা করলেন, তার পূর্ব যে রাজবংশ ছিলেন ভ্যালোয়া রাজবংশ। তোমাদের টোটাল বিষয় কিন্তু বুর্ব রাজবংশের উপরেই রয়েছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে বুর্ব রাজবংশ। নেক্সট কোশ্চেন দেখো, নিম্ন যাজকরা কোন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল? একদম আমরা ফরাসি বিপ্লবের সামাজিক কারণ পড়তে গিয়ে 3টে শ্রেণীর একটা দারুণ চার্ট তোমাদের দেখানো হয়েছিল।
সেই চার্টের মধ্যে প্রথম সম্প্রদায় ছিল যাজকরা। যাজকরা প্রধানত দুই ভাগে বিভক্ত ছিল, একটা ছিল উচ্চতর যাজক আর একটা ছিল নিম্নতর যাজক। তাহলে নিম্নতর যাজকরা কোন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল? সঠিক উত্তর হবে প্রথম সম্প্রদায় বা ফার্স্ট স্টেট। নেক্সট কোশ্চেন, রাষ্ট্রকে বাঁচাতে হলে রাজাকে মরতে হবে। রাষ্ট্রকে বাঁচাতে হলে রাজাকে মরতে হবে, মানে সেই সময়, সেই মানে এমন একটা সময়েতে এই কথাটা বলছেন। কে বলেছেন কথাটা? ম্যাক্সিমিলিয়ান রোবসপিয়ার। এই কোশ্চেনটা ওখানে তোমাদের ছিল, পড়ানো হয়েছে। ফ্রান্সের বিরুদ্ধে প্রথম শক্তিজোট গড়ে ওঠে। আমরা দেখেছিলাম যে ফ্রান্সে যখন একটা মারাত্মক বিশৃঙ্খল পরিস্থিতি, অগ্নিদগ্ধ পরিস্থিতি রয়েছে, সেই সময়েতেই কিন্তু ফ্রান্সের বিরুদ্ধে যে বিভিন্ন দেশ, স্পেন থেকে শুরু করে ইংল্যান্ড থেকে শুরু করে বিভিন্ন দেশ একসঙ্গে একটা শক্তিজোট গঠন করেছিল। সেই শক্তিজোট গড়ে উঠেছিল, এখানে কোশ্চেন হচ্ছে ফ্রান্সের বিরুদ্ধে প্রথম শক্তিজোট গড়ে ওঠে কবে? সঠিক উত্তর হবে 1793 সালে। পরের কোশ্চেনে আমরা যাই। দেখো, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 2-3টি বাক্যে, মানে এবারে তোমাদের যে প্রশ্ন আসছে এর মান হচ্ছে 2 নম্বর কোশ্চেন। এই 2 নম্বর প্রশ্ন খুব গুছিয়ে লিখতে হবে। এখানে নির্দেশই দিয়ে দেয়া হয় যে 2 অথবা 3টি বাক্যে উত্তর লেখো। এদিকে 2-1টা লাইন এদিক ওদিক হতে পারে, সবসময় চেষ্টা করবে 2 থেকে 3টি বাক্যের মধ্যে উত্তর লেখার। প্রথমেই প্রশ্ন আছে, ওসিয়া রেজিম বলতে আমরা কি বুঝি? ওসিয়ারিজম আমরা বলতে কি বুঝি? পড়ানো হয়েছে তোমাদের। ওসিয়ারিজম অথবা অ্যানসেন্ট রেজিম এর অর্থই হচ্ছে পুরাতন আমল বা প্রাচীন আমল। প্রাচীন আমল বা পুরাতন তন্ত্র। ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সে যে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক ব্যবস্থা প্রচলিত ছিল তাকেই পুরাতন তন্ত্র বলা হয়েছে। রাজনৈতিক ব্যবস্থা ছিল অত্যন্ত স্বৈরাচারী, অর্থনৈতিক ব্যবস্থা ছিল খুবই খারাপ, সামাজিক ব্যবস্থা ছিল বৈষম্যহীন। তাহলে ফরাসি বিপ্লবের পূর্বকার অবস্থায় ওসিয়ারিজম বা অ্যানসেন্ট রিজিম বলা হয়, যার অর্থ হচ্ছে প্রাচীন আমল বা পুরাতন তন্ত্র। ইন্টেন্ডেন্ট কারা? আগেই আমি তোমাদের পড়াতে ওখানে বলেছিলাম যে একটা প্রশ্ন আসছে, ইন্টেন্ডেন্ট কি? ইন্টেন্ডেন্ট কি? যে ফ্রান্সে দুর্নীতিগ্রস্ত রাজকর্মচারীরা ইন্টেন্ডেন্ট নামে পরিচিত। আবারও বলছি যে ফ্রান্সে দুর্নীতিগ্রস্ত রাজকর্মচারীরা ইন্টেন্ডেন্ট নামে পরিচিত। তারা এতটাই জনগণের উপর অত্যাচার করত, জনগণ তাদেরকে একটা উপাধি দিয়েছিল যার নাম হচ্ছে অর্থলোলুপ নেকড়ে। এই উপাধির মাধ্যমে বোঝা যায় যে তারা জনগণের উপর কতটাই অত্যাচার করতো। তাহলে এখানে ইন্টেন্ডেন্ট কি না, ইন্টেন্ডেন্ট হচ্ছে যে ফ্রান্সে যে বুর্ব রাজবংশ ছিল, বুর্ব রাজবংশের রাজাদের অধীনে এক ধরনের কর্মচারী ছিল, দুর্নীতিগ্রস্ত কর্মচারীরা। এই দুর্নীতিগ্রস্ত কর্মচারীরা ইন্টেন্ডেন্ট নামে পরিচিত। তারা শিল্প থেকে শুরু করে, প্রশাসনিক দিক থেকে শুরু করে, বাণিজ্য থেকে শুরু করে সব ক্ষমতা কিন্তু নিজেদের কুক্ষিগত করেছিল, তাদের একটা প্রভাব ছিল। কিন্তু লেতর দ্য ক্যাশে, এই প্রশ্ন অলরেডি আলোচনা হয়েছে। লেতর দ্য ক্যাশে এক ধরনের গ্রেপ্তারি পরোয়ানা, যে ফরাসি বিপ্লবের পূর্বে বা ফ্রান্সে প্রচলিত গ্রেপ্তারি পরোয়ানাকে বলা হয়েছে লেতর দ্য ক্যাশে। এই আইনের মাধ্যমে নিরপরাধ মানুষকে যেখানে বাস্তিল দুর্গে বন্দি করে রাখা হতো। আর একটা আইন কি ছিল লেতর দ্য ক্যাশের পরে? আর একটা কিন্তু আইন ছিল লেত্রো দ্য গ্রেস। ওই আইনের মাধ্যমে কিন্তু লেত্রো দ্য গ্রেসের মাধ্যমে ফ্রান্সের জনগণকে বা যারা বন্দি থাকতো তাদেরকে মুক্তি দেওয়া হতো। পরের কোশ্চেন হচ্ছে, দ্য স্পিরিট অফ লজ বিখ্যাত কেন? এই ধরনের প্রশ্ন আসে না, তবু এখানে রাখা হয়েছে। দ্য স্পিরিট অফ লজ গ্রন্থটা 1748 সালে মন্তেস্কু প্রকাশ করেছিলেন। এই গ্রন্থটার আরো একটা নাম হচ্ছে আইনের মর্ম। আবার এখানে বলে দিলাম, আইনের মর্ম। এই স্পিরিট অফ লজ গ্রন্থ কেন বিখ্যাত? মন্তেস্কু ফ্রান্সের
মানুষের ব্যক্তি স্বাধীনতা রক্ষার জন্য তিনি কি বলেছেন, যে রাষ্ট্রের শাসন বিভাগ, এইটা ভালো করে মনে রাখতে হবে, যে শাসন, আইন এবং বিচার, এই তিনটে বিভাগকে আলাদা করার কথাই বলেছিলেন। এই কারণে এই গ্রন্থটা বিশেষ করে বেশি বিখ্যাত। নেক্সট বিষয় হচ্ছে সামাজিক চুক্তি মতবাদ। সামাজিক চুক্তি মতবাদ বলতে কি বোঝানো হয়েছে? সামাজিক চুক্তি মতবাদ এলেই আমাদের মনে পড়ে যাবে সেই রুশোর কথা, যে রুশোর একটা বিখ্যাত গ্রন্থ সামাজিক চুক্তি, 1762 সালে গ্রন্থটা রুশো প্রকাশ করেছিলেন। সেই গ্রন্থে রুশো কি বললেন, যে জনগণের ইচ্ছা অনুসারী রাজা সিংহাসনে বসেছে, যদি রাজা চুক্তি লঙ্ঘন করে তাহলে প্রজা সাধারণ তাকে সিংহাসন থেকে তাড়িয়ে দেবে, বিতাড়িত করবে। সেটাই হচ্ছে সামাজিক চুক্তি মতবাদ, অর্থাৎ রাষ্ট্র সম্পর্কে তার এই মতবাদই হচ্ছে সামাজিক চুক্তি মতবাদ। নেক্সট কোশ্চেন, ফিজিওক্রাটস কাদের মতবাদ? দেখবে সেই দার্শনিকদের ভূমিকার মধ্যেই কিন্তু বিশ্বকোষ গোষ্ঠী যেমন একটা ছিল, তারপরেতেই ছিল কিন্তু এই ফিজিওক্রাটস মতবাদ। ফিজিওক্রাটস মতবাদ হচ্ছে ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সে এক ধরনের অর্থনৈতিক মতবাদ যেখানে প্রতিষ্ঠা হয়েছিল। যে মতবাদের প্রবক্তাদের নাম বলা যায় তাহলে অ্যাডাম স্মিথ এবং কুইশন এবং অ্যাডাম স্মিথের নামটা বিশেষ করে এই মতবাদের সঙ্গে এসে যায়। এই মতবাদের আদর্শ বা যে মতবাদটা ছিল সেখানে বলা হয়েছিল বেসরকারি শিল্পকরণ এবং অবাধ বাণিজ্য নীতির, সেটাই হচ্ছে ফিজিওক্রাটস মতবাদের মধ্যে পড়ে। নেক্সট কোশ্চেন হচ্ছে ব্রানসিক ঘোষণাপত্র কি? আমাদের একটা কোশ্চেন ছিল কিন্তু, যে ব্রানসিক ঘোষণাপত্র কত সালে জারি করা হয়? আমরা দেখেছিলাম 1792 সালের 28শে জুলাই ব্রানসিক ঘোষণাপত্র জারি করা হয়েছিল। 1792 সালের 28শে জুলাই। কি? সেই প্রাশিয়ার রাজা দ্বিতীয় ফ্রেডারিক উইলিয়াম, তিনি বরাবরই ষোড়শলুইয়ের পক্ষে কিন্তু ছিলেন। তো ফ্রান্সে যেই সময় অগ্নিগর্ভ পরিস্থিতি, সেই সময়তেই কিন্তু কি বলে দ্বিতীয় ফ্রেডারিক উইলিয়াম তিনি নির্দেশ দিলেন। কাকে নির্দেশ দিলেন? এই ব্রানসুইককে, ডিউক অফ ব্রানসুইককে নির্দেশ দিলেন। ইনি কে ছিলেন? অস্ট্রিয়া এবং প্রাশিয়ার যুগ্ম সেনাবাহিনীর প্রধান। তিনি 1792 সালের 28শে জুলাই ঘোষণা করলেন যে ফরাসি রাজপরিবারের নিরাপত্তা বিঘ্নিত হলে তিনি প্যারিস শহর ধ্বংস করে দেবেন। তার এই হুমকিটাই হচ্ছে ব্রাউনসুইক ঘোষণাপত্র। পরের কোশ্চেন হচ্ছে ধর্মযাজকদের সংবিধান কি? সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লার্জি। আমরা ফরাসি সংবিধান সভার কার্যাবলী পড়তে গিয়েছিলাম, সেখানে এই ধর্মযাজকদের সংবিধান অথবা সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লার্জি ছিল। এই ধর্মযাজকদের সংবিধান বলতে যেটা বোঝানো হয়েছে, যে যাজকদের সঙ্গে রাষ্ট্রের একটা চুক্তি হয়, একটা আইন হয়, সেই আইনটাকেই ধর্মযাজকদের সংবিধান। সম্ভবত 1790 সালের 12ই জুলাই এই চুক্তিটা হচ্ছে। এখানে কি হচ্ছে, রাষ্ট্র মানে গির্জা রাষ্ট্রের যেখানে অধীনে আসছে, রাষ্ট্রের একটা দপ্তরে পরিণত হচ্ছে। গির্জার যত সম্পত্তি ছিল সেগুলো বাজেয়াপ্ত করা হয়েছিল, এই আইনের মধ্যে কিন্তু বলা হয়েছিল। তাহলে ধর্মযাজকদের সংবিধান কি অথবা সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লার্জি কি? 2 নম্বরের কোশ্চেন পড়তে হবে। শাকুলেত কি? আমরা তৃতীয় সম্প্রদায় সম্পর্কে পড়েছিলাম। সেই তৃতীয় সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি ছিল, বুর্জুয়া ছিল, শ্রমিক ছিল, কৃষক ছিল। তো তার মধ্যেই এই শাকুলেত নামটা কিন্তু পাওয়া গিয়েছিল। শাকুলেত হচ্ছে ফরাসি বিপ্লবের সময় শহরের সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষরাই হচ্ছে শাকুলেত নামে পরিচিত, যারা দিনমজুর চালিয়ে জীবনযাপন করতেন। পরের প্রশ্ন, গিলোটিন কি? চিত্র দেখানো হয়েছে। গিলোটিন হচ্ছে ফরাসি বিপ্লবের সময়তে এক ধরনের যন্ত্র। কি ধরনের যন্ত্র? মস্তককে অতি অল্প সময়ে বিচ্ছিন্ন করে দেয়া হতো, শিরচ্ছেদ করে দেয়া হতো। ডক্টর গিলোটিন এই গিলোটিন যন্ত্র কিন্তু আবিষ্কার করেছিলেন। অ্যাসাইনেট কি? একদম মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এসে গেছে। অ্যাসাইনেট কি? ফরাসি বিপ্লবের অর্থনৈতিক সংস্কার করতে গিয়ে, মানে ফরাসি বিপ্লবে যে সংবিধান সভার কার্যাবলী ছিল, সেই কার্যাবলীর মধ্যে একটা পয়েন্ট ছিল অর্থনৈতিক সংস্কার। সেই অর্থনৈতিক সংস্কারের মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল অ্যাসাইনেট। অ্যাসাইনেট হচ্ছে কি? ফ্রান্সে প্রচলিত
কাগজি মুদ্রা অ্যাসাইনেট নামে পরিচিত? ভালো করে প্রশ্নটা পড়তে হবে, 1 অথবা 2 যে কোনো ভাবেই কিন্তু প্রশ্নটা তোমাদের দিতে পারে। পরের প্রশ্ন আসছে, বুর্জোয়া বিপ্লব বলতে কি বুঝি? সেই বিখ্যাত ঘটনা, সময়কালটা হচ্ছে 1792 সালের 27 জুন। এই যে তারিখ, এর আগে কি ঘটনাটা ঘটেছিল? 27-এর একটু আগে যদি আগিয়ে যাই, 20 জুন টেনিস কোর্টের শপথনামা, একই সালে ঘটনাটা কিন্তু ঘটছে। বুর্জোয়া বিপ্লব 1789 হবে, 89 হবে, হ্যাঁ 89। 1789 সালের 27 জুন বুর্জোয়া বিপ্লবের মতো ঘটনাটা ঘটছে। আমরা আসছি বিষয়টা কি, 1789 সালের 20 জুন তৃতীয় সম্প্রদায়ের মানুষরা তাদের সভাকক্ষে প্রবেশ করতে গিয়ে দেখে তালা বন্ধ। ফলে তারা নিকটবর্তী একটা খেলার মাঠে গিয়ে উপস্থিত হয় যে যতদিন পর্যন্ত ফ্রান্সের জন্য একটা লিখিত সংবিধান রচনা না হচ্ছে ততদিন তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। এই ঘটনা টেনিস কোর্টের শপথনামা নামে পরিচিত। টেনিস কোর্টের শপথনামার পরেতেই কিন্তু সাধারণ মানুষরা, তৃতীয় সম্প্রদায়, তারা দাবি তুলেছিল যে সমস্ত মানে একটাই কক্ষে তাদেরকে বসতে দিতে হবে এবং সম্প্রদায় পিছু ভোট নয়, মাথা পিছু ভোট দিতে হবে। তাহলে এই সময় 1789 সালের 27 জুন শেষ পর্যন্ত রাজা ভয়ে ভীতগ্রস্ত হয়ে তৃতীয় সম্প্রদায়ের দাবিটা মেনে নিয়েছিল, অর্থাৎ এই বুর্জোয়াদের দাবিটা মেনে নিয়েছিল। সেই ঘটনাই ইতিহাসে বুর্জোয়া বিপ্লব নামে পরিচিত। তাহলে বুর্জোয়া বিপ্লব কি, প্রশ্ন পড়তে হচ্ছে। নেক্সট আমরা বিষয়ে চলে যাই, ফরাসি বিপ্লবের মূল আদর্শ কি ছিল? দেখো, ফরাসি বিপ্লবের প্রভাব আমি একদম তোমাদের শেষে এই ক্লাসের একদম শেষ আলোচনায় আছে, ওখানে পড়াবো। তাহলে ফরাসি বিপ্লবের মূল আদর্শ কি ছিল? ফরাসি বিপ্লবের মূল আদর্শ ছিল প্রধানত 3টি। একটা ছিল সাম্য, একটা ছিল মৈত্রী, আর একটা ছিল স্বাধীনতা। ভালো করে পড়ে রাখতে হবে, এই প্রশ্ন এসে যাবে তোমাদের। নেক্সট কোশ্চেন হচ্ছে প্যাট্রিশিয়ান ও প্লেবিয়ান কারা? 2 নম্বরের লাস্ট কোশ্চেন, প্যাট্রিশিয়ান এবং প্লেবিয়ান কারা? যে ফরাসি বিপ্লবের পূর্বে বা ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সে অভিজাত শ্রেণী, মনে রাখবে যে ফ্রান্সে অভিজাতরা প্যাট্রিশিয়ান নামে পরিচিত আর সাধারণ মানুষ প্লেবিয়ান নামে পরিচিত। আবারও কথাটা রিপিট করে দিচ্ছি, যে ফরাসি বিপ্লবের পূর্বে অভিজাতরা প্যাট্রিশিয়ান নামে পরিচিত আর সাধারণ মানুষ প্লেবিয়ান নামে পরিচিত। এরপরে হচ্ছে কোশ্চেনের মান হচ্ছে 4, আমাদের বলাই হয়েছে যে বড় কোশ্চেন থাকবে। 4 নম্বর প্রশ্নের মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আনা হয়েছে, টেনিস কোর্টের শপথনামা। এই বিষয় সম্পর্কে দেখলে তোমরা 2য় নম্বর ক্লাসটা ভালো করে দেখো। হ্যাঁ, ফরাসি বিপ্লবের কয়েকটি দিকের যে 2য় পার্ট রয়েছে তার মধ্যে এই টেনিস কোর্টের শপথনামাটা খুব ভালো করে আলোচনা করা হয়েছে। তো যদি টিকা দেয় তাহলে তারিখ এবং স্থান এইভাবে লিখতে পারো। এই ঘটনাটা আমরা মোটামুটি জানি, তারিখ ও স্থান। কোথা হয়েছিল? ঘটনাটা ঘটেছিল কত সালে? 1789 সালের 20 জুন। 4 নম্বরের কোশ্চেন লিখতে গেলে এখানে দেখো একটা নির্দেশ দেওয়া রয়েছে, 7 থেকে 8টি বাক্যে উত্তর দাও। 7 থেকে 8টি বাক্যে উত্তর দিতে হবে। সামান্য একটা লাইন এদিক ওদিক হতেই পারে, তবে সবসময় চেষ্টা করবে ছোট করে উত্তর লেখার, বেশি বড় লেখার প্রয়োজন নেই, মূল বিষয়বস্তুটা লিখলেই কিন্তু হবে। তাহলে এখানে বিশ্লেষণধর্মী প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন আমরা 4 নম্বরে পাচ্ছি, টেনিস কোর্টের শপথনামা, গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 নম্বরের কোশ্চেন না এলেও 2 নম্বরের প্রশ্ন 100% আসবে। প্রত্যেক বছর এই প্রশ্ন কিন্তু লেগেই থাকে। তো এখানে টেনিস কোর্টের শপথ আমরা তারিখটা দেখলাম, তারিখ স্থান কত হয়েছিল? 1789 সালের 20 জুন। কোথা হয়েছিল? ভার্সাই রাজপ্রাসাদের যে নিকটস্থ একটা টেনিস কোর্টের মাঠ ছিল সেই জায়গাতেই কিন্তু হয়েছিল। এরপরে যদি আমরা দেখতে যাই, কেন টেনিস কোর্টের শপথনামাটা হলো, এর প্রধানত কারণটা কি? কারণটা ছিল ষোড়শ লুই নির্দেশ দিয়েছিল তৃতীয় কক্ষে মানে তৃতীয় সম্প্রদায় তাদের যে কক্ষ, সেই কক্ষে তারা বসতে গিয়ে দেখছে তালা বন্ধ। যে ষোড়শ লুই এই নির্দেশ দেওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু তৃতীয় সম্প্রদায়, তার সঙ্গে কিছু উদারপন্থী অভিজাত বর্গ ছিল, যারা কিন্তু তৃতীয় সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হয়ে সেই টেনিস কোর্ট খেলার মাঠে উপস্থিত হয়েছিল। তাহলে কারণটা আমরা দেখলাম, এবং তাহলে এর মূল বক্তব্যটা কি ছিল, মূল কথা কি ছিল? এইভাবে
টেনিস কোর্টের শপথনামাটা তোমরা টিকা আকারে লিখতে পারো। মূল কথাই কি ছিল, যে যতদিন পর্যন্ত ফ্রান্সে একটা লিখিত সংবিধান রচনা না হচ্ছে ততদিন তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। এটাই টেনিস কোর্টের শপথনামা নামে পরিচিত। তাহলে টেনিস কোর্টের শপথনামা তোমাদের করে রাখতে হবে, 2 অথবা 4 কোনো না কোনো একটা পড়বে। দেখো একদম এখানে যে কটা বড় কোশ্চেন দেওয়া রয়েছে, এই কটা কোশ্চেনের বাইরে আশা করছি কোশ্চেন বাইরে কোনোভাবে যাবে না। একদম তোমরা 99% নিশ্চিন্তে থাকবে। এখানে আছে ফরাসি বিপ্লবের রাজনৈতিক কারণ লেখো। প্রশ্নটা একইভাবে ঘুরিয়ে আসতে পারে, বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলা হয় কেন? একই কোশ্চেন। আমরা দেখেছিলাম যে ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলে কে উল্লেখ করেছেন? ভলতেয়ার। কেন করেছেন? ফরাসি বিপ্লবের রাজনৈতিক কারণ কি? একই প্রশ্ন। ফরাসি বিপ্লবের রাজনৈতিক কারণ তোমাদের ভালোভাবেই পড়ানো হয়েছে। প্রথম তোমাদের যে ক্লাস হয়েছিল সেখানেই ফরাসি বিপ্লবের রাজনৈতিক কারণ ছিল। সেই রাজনৈতিক কারণে আমরা দেখেছিলাম যে রাজন্য বর্গের দুর্বলতা ফরাসি বিপ্লব সৃষ্টি করেছিল। রাজন্য বর্গের দুর্বলতা, এই পয়েন্টগুলো ভালো করে দেখবে তোমরা। তারপরে ছিল দেখবে যে রাজতন্ত্র স্বরূপ, রাজতন্ত্র স্বরূপ। আরো একটা তোমাদের কারণ দেখানো হয়েছিল, দুর্নীতিগ্রস্ত প্রশাসন ব্যবস্থা। ফরাসি বিপ্লবের প্রধানত কারণ ছিল। তাহলে কি কি দেখছি? ফরাসি বিপ্লবের রাজনৈতিক কারণ যদি দেখতে যাই, যে রাজন্য বর্গের দুর্বলতা, মানে ফরাসি যে সমস্ত রাজারা ছিল অত্যন্ত দুর্বল, পরিশ্রম বিমুখ, সবসময় বইয়ের কথাই উঠতো বসতো, রাজ্যে তাদের রাষ্ট্রে কি হচ্ছে না হচ্ছে দেখার কোনো প্রয়োজনই ছিল না। তাদের দুর্বলতার সুযোগে রাজকর্মচারীরা দেশে যথেচ্ছভাবে তারা ক্ষমতা দখল করে নিয়ে নিজেদের মতন ভাবে শাসন কার্য পরিচালনা করেছিল। তাহলে এই রাজাদের দুর্বলতাই ফরাসি বিপ্লব সৃষ্টি করেছিল। তারপরে দেখছিলাম রাজতন্ত্রের স্বরূপ, ষোড়শ লুই থেকে শুরু করে চতুর্দশ লুই যারা ছিল তাদের আমরা বর্ণনা কিন্তু পেয়েছিলাম যে পূর্ব রাজতন্ত্রই কিন্তু ফরাসি বিপ্লব সৃষ্টি করেছে। কেন পূর্ব রাজতন্ত্র ফরাসি বিপ্লব সৃষ্টি করেছে সেখানে দেখবে। তারপরে আসছে দুর্নীতিগ্রস্ত প্রশাসন ব্যবস্থা, মানে ফ্রান্সের যে প্রশাসনিক ব্যবস্থা ছিল সেই সময়, সেই প্রশাসনিক ব্যবস্থা ছিল অত্যন্ত দুর্নীতিগ্রস্ত। ইনটেন্ডেন্ট নামক রাজ কর্মচারীরা ক্ষমতা যেখানে ক্ষমতার বলে যেখানে তারা ফ্রান্সকে সেই সময় পরিচালনা করত, তাহলে সেই তাদের দুর্নীতিগ্রস্ত প্রশাসন ব্যবস্থা ফরাসি বিপ্লব সৃষ্টি করেছিল। এর বেশি আর ব্যাখ্যাতে যাচ্ছি না, প্রথম ক্লাসটা খুব ভালো করে কিন্তু দেখতে হবে। নেক্সট বিষয়টা রয়েছে আমাদের যে কোশ্চেন আসছে, ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণ। হয় রাজনৈতিক কারণ না হলে অর্থনৈতিক কারণ, দুটো থেকে একটা প্রশ্ন আসতে পারে, না হলে আবার দুটো প্রশ্নই একসঙ্গে জুড়ে কোশ্চেন কিন্তু হয়ে যেতে পারে। ফরাসি বিপ্লবের রাজনৈতিক ও অর্থনৈতিক কারণ লেখো, মান 8 কোশ্চেন দিতে পারে। তাহলে এখানে ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণগুলি লেখো, অথবা ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলা হয় কেন, এটা আলোচনা অলরেডি আমরা করেছি, কে বলেছেন। ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণের মধ্যে যদি আমরা কারণগুলো দেখতে যাই সেখানে আলোচনা হয়েছে, ওই জন্য বলছি বারবার কথাটা বলছি যে প্রথম যে ক্লাসটা ছিল ওটা ভালো করে দেখতে হবে। প্রয়োজন হলে 1 থেকে আরো 2বার 3বার তোমরা দেখো, তাহলে শর্ট কোশ্চেন থেকে শুরু করে বড় কোশ্চেন সব তোমাদের ধারণা পরিষ্কার হবে। তাহলে এখানে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর অথবা ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণ, অর্থনৈতিক কারণের মধ্যে শূন্য রাজকোষ ছিল প্রথম একটা পয়েন্ট। শূন্য রাজকোষ কি? শূন্য রাজকোষ, এই শূন্য রাজকোষ দেখতে গেলে মানে পয়েন্টটা দেখতে গেলে আমরা পেয়েছিলাম যে ফ্রান্সের যারা রাজারা তারা অমিত ব্যয়িতা, হুম অত্যাধিক পরিমাণে তারা খরচ করতো। শুধু তাই নয়, যে বিভিন্ন বৈদেশিক যুদ্ধে অংশগ্রহণ করেছিল। প্রজাপতি রাজা নামে পরিচিত পঞ্চদশ লুই নিজে তার রাজত্বকালের মধ্যে 15টা বছর কেটেছে শুধুমাত্র যুদ্ধ করে। সেই রাজাদের একটা দেশের সঙ্গে যুদ্ধ করতে গেলে প্রচুর টাকা খরচ হয়, যার ফলে রাজকোষ কিন্তু শূন্য হয়ে গিয়েছিল। আরো বিভিন্ন কারণ রয়েছে। শূন্য রাজকোষের পরে যদি আমরা আসি, প্রচলিত কর ব্যবস্থা ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণ। প্রচলিত কর ব্যবস্থা, এইটা সম্পর্কে অলরেডি তোমাদের ধারণা দেয়া হয়েছে, বিশেষ বলার কিছু নেই। আর তবু সংক্ষেপে যদি বলতে হয় তাহলে বলা যেতে পারে যে ফ্রান্সে তৎকালীন সময়ে বিভিন্ন ধরনের কর প্রচলিত ছিল। টাইট, গ্যাবেল, ক্যাপিটেশন, তারপরে হচ্ছে তোমার ভ্যাথিয়েম, করভি, এই করগুলো
সাধারণ মানুষকে, তৃতীয় সম্প্রদায়কে বহন করতে হতো। যাজক আর অভিজাত সম্প্রদায় তারা বহন করতো না, যে কারণেই কিন্তু এই ফরাসি বিপ্লব হয়েছিল, এই কর মানে বৈষম্যমূলক কর ব্যবস্থা, যার একটা গুরুত্বপূর্ণ কারণ ছিল। বিভিন্ন কিন্তু রয়েছে কর্মচারীদের অত্যাচার, আমরা লিখতে পারি, বা দুর্নীতি, মানে পয়েন্টগুলো দেখলেই তোমাদের লেখা যাবে। কর্মচারীদের অত্যাচার, মুদ্রাস্ফীতি এবং জনস্ফীতি, সেটাও একটা কারণ কিন্তু ছিল। তার মধ্যে আর একটা কারণ তোমাদের আলোচনা করা হয়েছিল, যে অর্থমন্ত্রীদের নিয়োগ এবং পদচ্যুতি। ষোড়শী অর্থনৈতিক সংকট দূর করার জন্য পরপর 4 জন অর্থমন্ত্রীকে নিয়োগ করেছিল, কিন্তু তাদের রাজ পরিবার, রাজারা বাধ্য হয়ে, অভিজাতরাও চাপ সৃষ্টি করে সেই অর্থমন্ত্রীদের কিন্তু পদচ্যুত করে। জনগণ মেনে নিতে পারেনি, ফরাসি বিপ্লব কিন্তু হয়েছে। পরের প্রশ্নে আমরা চলে আসি। তাহলে ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণগুলো এইভাবে ধীরে 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 বর্ণনা তোমাদের করতে হবে। নেক্সট বিষয়ে যদি আসি, ফরাসি বিপ্লবের দার্শনিকদের ভূমিকা। শর্ট কোশ্চেন, ব্রড কোশ্চেন এখান থেকে কিন্তু আসবেই আসবে। তাহলে ফরাসি বিপ্লবের দার্শনিকদের ভূমিকা পড়তে গেলে পৃথিবীর প্রত্যেকটা দেশে যে কোনো আন্দোলন হোক, যে বিভিন্ন দার্শনিকরা তারা তাদের রচনার মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করে, তাহলে ফরাসি বিপ্লবের ক্ষেত্রেও তার কিন্তু ব্যতিক্রম ঘটেনি। তাহলে দার্শনিকদের ভূমিকা সম্পর্কে পড়তে গেলে আমরা দেখব যে মন্তেস্কু, রুশো, ভলতেয়ার, বিশ্বকোষ গোষ্ঠী, ফিজিওক্রাটস, এইগুলো কিন্তু পরপর পরপর কিন্তু তোমাদের আলোচনা করতে হবে। সেকেন্ড ভিডিওটা তোমরা ভালো করে দেখতে পারো। নেক্সট বিষয় আসছে ফরাসি বিপ্লবের ফলাফলগুলি লেখো। এইটা যদি আলোচনা তোমাদের ওখানে পড়াতে গিয়ে হয়নি, এখানে তবু একবার আলোচনা করে দেওয়া হোক। ফরাসি বিপ্লবের ফলাফলগুলি লেখো। 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব পৃথিবীর ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। আমরা পড়েইছিলাম যে 1789 খ্রিস্টাব্দে, 1789 বলছি, 1776 সালে আমেরিকার স্বাধীনতা যুদ্ধের পর পৃথিবীর ইতিহাসে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য যে ঘটনাটি ছিল, সেই ঘটনাটির নাম হচ্ছে ফরাসি বিপ্লব। সেই ফরাসি বিপ্লবের ফলগুলি অথবা প্রভাবগুলি কি কি ছিল আমরা দেখব। এখানে দিয়েছে দেখো, প্রথম যে ফল বা ফলাফলটা দিয়েছে সেটা হচ্ছে রাজনৈতিক পরিবর্তন। কি রাজনৈতিক পরিবর্তন? এখানে ব্র্যাকেটের মধ্যে হচ্ছে রাজতন্ত্রের অবসান। মানে ফরাসি বিপ্লবের পূর্বে যে রাজতন্ত্রটা ছিল তার নাম ছিল বুর্ব রাজতন্ত্র। এটা তোমাদের বলার আর অপেক্ষা রাখে না। এই বুর্ব রাজতন্ত্রেও এখানে কি হয়, এই বিপ্লবের ফলে তাদের পতন ঘটে যায়। দীর্ঘদিনের চলে আসা পূর্ব রাজতন্ত্রে স্বৈরাচারী শাসনের অবসান ঘটে। ফ্রান্স একটি সাংবিধানিক রাজতন্ত্র থেকে প্রজাতন্ত্রে পরিণত হয়। আমরা দেখেছিলাম ফ্রান্সে 1792 সালে প্রজাতন্ত্র প্রতিষ্ঠায় এবং জনগণের সার্বভৌম প্রতিষ্ঠায়। মানে জনগণই হলো সমস্ত একটা দেশের, একটা রাষ্ট্রের সমস্ত ক্ষমতার কিন্তু অধিকারী। পরে যেটা ছিল সামন্তবাদের অবসান, আমরা পড়েছিলাম সামন্তবাদের অবসান। দেখো ফরাসি বিপ্লবের এটাও একটা গুরুত্বপূর্ণ ফল বা প্রভাব, যে ফরাসি বিপ্লবের ফলেতে 1789 থেকে 1791 এই 2 বছরের প্রচেষ্টায় ফ্রান্সে যে সংবিধান সভা, মানে যে লিখিত সংবিধান রচিত হয়েছিল, সেই লিখিত সংবিধান রচনার সময় আমরা দেখেছিলাম দুটো গুরুত্বপূর্ণ কাজ। সামন্ত প্রথার বিলোপ, সামন্তবাদের অবসান, অর্থাৎ জমিদারি প্রথার অবসান ঘটেছিল। কৃষক ও সাধারণ মানুষ সামন্ত প্রভুদের শোষণ ও করের বোঝা থেকে মুক্তি পায়। চার্চের ক্ষমতা হ্রাস করা হয় এবং অভিজাতদের বিশেষ সুবিধা যেখানে কেড়ে নেওয়া হয়েছিল। 3 নম্বর যে গুরুত্বপূর্ণ ফলাফলটা আসছে সাম্য, মৈত্রী ও স্বাধীনতার আদর্শ। মানে ফরাসি বিপ্লবের আদর্শগুলো কি কি? তাহলে সাম্য, মৈত্রী এবং স্বাধীনতা, এই যে 3টে আদর্শ ছিল। যে ফরাসি বিপ্লবের মূল আদর্শ ছিল সাম্য, মৈত্রী, স্বাধীনতা। ফ্রান্সের গণ্ডি ছাড়িয়ে কালক্রমে এই আদর্শ পৃথিবীর বিভিন্ন দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে প্রেরণা জুগিয়েছিল। মানে এই আদর্শটা শুধুমাত্র ফ্রান্সের মধ্যে থেমেছিল না, এ উড়ে গিয়ে আরো ইউরোপের যে সমস্ত দেশগুলো ছিল সেই দেশগুলোতেও গিয়ে পড়লে সেখানেও কিন্তু একটা বিপ্লবের সূচনা হয়েছিল। 4 নম্বর যদি আমরা কারণে 4 নম্বর যদি আমরা ফলাফলে আসি, তাহলে দেখব জাতীয়তাবাদের আদর্শ। আমাদের আগে প্রথমে জেনে নিতে হবে জাতীয়তাবাদ কি। যে জাতীয়তাবাদ হচ্ছে একটা ভাবগত ধারণা, যখন একটা দেশের বেশিরভাগ জনগণের মধ্যে ভাষা, ধর্ম, সাহিত্য, সংস্কৃতি যে কোনো একটা কারণে গভীর একাত্মবোধ জন্মায় এবং একে অপরের সুখ দুঃখের সঙ্গী বলে মনে করা হয়, তাকে জাতীয়তাবাদ বলা হয়। তাহলে ফরাসি বিপ্লবের ফলে এই জাতীয়তাবাদের আদর্শও কিন্তু প্রতিষ্ঠা হয়। ফরাসি বিপ্লবের যে দেশপ্রেম ও জাতীয়তাবাদের উন্মেষ ঘটেছিল তা পৃথিবীর বিভিন্ন দেশকে প্রভাবিত করেছিল। এই আদর্শের অনুপ্রেরণায় কোন কোন দেশে বলছে, জার্মানি, ইটালি, গ্রিস প্রভৃতি দেশে জাতীয় রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল। সত্যি আমরা দেখব
যে ফরাসি বিপ্লবের যে ঢেউ পড়েছিল, সেই ঢেউতে জার্মানিও স্বাধীনতা পাচ্ছে, ইটালিও স্বাধীনতা পাচ্ছে, গ্রিসও কিন্তু 1830 সালে স্বাধীনতা কিন্তু পেয়েছিল। আমরা এই ঘটনা তোমাদের এই বিভিন্ন চ্যাপ্টারগুলোতে রয়েছে, সেখানে দেখব। এরপরে দেখো যে বিষয়টা আসছে, প্রশ্নের মান হচ্ছে 8। নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও। মান কত? 8 নম্বরের কোশ্চেন। কি নির্দেশ থাকবে? 12 থেকে 15টি বাক্যে উত্তর লেখো। 12 থেকে 15টি বাক্যে উত্তর লেখো। তাহলে 4 নম্বর যা কোশ্চেন দিয়েছি, আর এখানে দুটো 8 নম্বরের কোশ্চেন দেওয়া হয়েছে, ঠিক আছে? 4 আর 8 মিলিয়ে কিন্তু তোমাদের প্রশ্ন এসে যাবে, 4ও পাবে 8 নম্বরও পাবে। কিন্তু এখানে যে প্রশ্ন প্রথম আছে দেখো, ফরাসি সংবিধান সভার কার্যাবলী কতগুলো সেন্টেন্সের মধ্যে লিখতে হবে বলা হয়েছে? 12 থেকে 15টা সেন্টেন্সের মধ্যে লিখতে হবে। ফরাসি সংবিধান সভার কার্যাবলী পড়ানো হয়েছে। আমরা দেখেছিলাম যে ফরাসি যে সংবিধান সভা 2 বছরের প্রচেষ্টায় যে লিখিত সংবিধান রচনা হয়েছিল, সেই লিখিত সংবিধানকে প্রধানত কিন্তু 4টি ভাগে ভাগ করা হয়েছিল। শাসনতান্ত্রিক অধিকার, তারপর হচ্ছে অর্থনৈতিক শাসনতান্ত্রিক সংস্কার, অর্থনৈতিক সংস্কার, গির্জার পুনর্গঠন এবং বিচার বিভাগীয় পুনর্গঠন। সেই 4টে কাজকে কিন্তু এখানে বর্ণনা করতে হবে। কোন কোন বিষয় বলা হয়েছিল, প্রিভিয়াস ভিডিওগুলো ভালো করে দেখবে। তারপরে দেখো প্রশ্ন আছে, সন্ত্রাসের রাজত্ব বলতে কি বোঝো? ফ্রান্সের সন্ত্রাসের সংগঠন সম্পর্কে লেখো। আমরা দেখেছিলাম যে সন্ত্রাসের রাজত্ব ঘটনাটা কত? 1793 সালের 2রা জুন থেকে 1794 সালের 27শে জুলাই, এই 13 মাস, এই মাসটা মনে রাখবে যে কত মাস ধরে এই সন্ত্রাসের রাজত্ব যেখানে চলেছিল, 13 মাস। এখানে তারিখও দিয়ে দেওয়া হয়েছে, তারিখ সাল থেকে, যে এই 13 মাস সন্ত্রাসের রাজত্ব চালিয়েছিল। কেন সন্ত্রাসের রাজত্ব চালিয়েছিল তার কারণ সমেত ব্যাখ্যা করা হয়েছিল। যে দেশের দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে শুরু করে, খাদ্যের অভাব থেকে শুরু করে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম হু করে বেড়ে যাচ্ছে। সেই সময়কালীন যে সরকার ছিল তারা এটা রোধ করতে পারেনি। তাদের সেই সরকারকে টিকিয়ে রাখার জন্য একটা এক ধরনের শাসন ব্যবস্থা, আপদকালীন শাসন ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। যে শাসন ব্যবস্থাটার নামই ছিল সন্ত্রাসের রাজত্ব। মানুষকে ভয় দেখিয়ে হত্যা করে তারা কিন্তু এই 13 মাস টিকেছিল। তারপরেই আমরা দেখব যে সন্ত্রাসের রাজত্বের নায়ক বলা হয় ম্যাক্সিমিলিয়ান রোবসপিয়ারকে। সেই রোবসপিয়ার এবং তার অনুগামীদেরকে 28শে জুলাই, 1794 সালের 28শে জুলাই সেই গিলোটিন যন্ত্রে কিন্তু হত্যা করা হয়। তাহলে সন্ত্রাসের রাজত্ব সম্পর্কেও তোমরা একটু পড়ে রেখো। আজকের ক্লাস এই পর্যন্ত। ক্লাসটা তোমাদের কেমন লাগলো জানাবে। ক্লাসটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো। নিজে যদি কোনো কোয়ারি থাকে তোমরা জানাবে, আমি তার সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ।